ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা পড়ব অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি। নোঙর কবিতাটি পড়ানোর আগে আমরা কবি অজিত দত্ত সম্পর্কে কিছু জেনে নেব। বিংশ শতাব্দীতে 30-40 দশকের আধুনিক বাংলার কবিতার একজন প্রতিভাধর কবি হলেন অজিত দত্ত। 1907 সালের 23শে সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে এক অভিজাত পরিবারের কবির জন্ম হয়। কবি অজিত দত্ত মেধাবী ছাত্র ছিলেন। তার সতীর্থ বন্ধু ছিলেন কবি বুদ্ধদেব বসু। এই দুই তরুণ যৌথভাবে প্রগতি নামে একটি মাসিক পত্রিকা সম্পাদন করেছিলেন। ঢাকা থেকে এটি প্রকাশিত হতো। অজিত ছিলেন কল্লোল সাহিত্য গোষ্ঠীর কবি। অজিত দত্ত ছিলেন আদ্যোপান্ত কবি। তার রচিত কাব্যগ্রন্থের সংখ্যা হল 8টি। তিনি কুসুমের মাসের কবি রূপেই বিখ্যাত। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এরপর তার একে একে প্রকাশিত হয় বিভিন্ন কাব্যগ্রন্থ। সেগুলি হল পাতালকন্যা, নষ্টচাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা, জানালা এবং শেষ কাব্যগ্রন্থ ছিল সাদা মেঘ কালো পাহাড়। 1979 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর কলকাতায় অজিত দত্তের জীবনাবসান ঘটে। আমাদের পাঠ্য কবিতাটি নোঙর, এটি লেখা হয়েছে অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের থেকে। 1970 সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি হল কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও নোঙর কবিতাটি স্থান পেয়েছে। এবার আসবো আমরা কবিতায়। কবিতাটা শুরু করছি। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, সিন্ধু হলো সমুদ্র, সমুদ্র পাড়ে পাড়ি দিতে গিয়ে নোঙর তটের কিনারে পড়ে গেছে। তট অর্থাৎ তীর, তীরের পাশে নোঙর পড়ে গেছে। নোঙর কথাটা একটু বলি। নোঙর কথাটা ফার্সি শব্দ লঙ্গর শব্দ থেকে এসেছে। আমরা জানি যে নৌকা বা জাহাজ প্রভৃতি মাটির সঙ্গে যখন বাঁধা হয় তখন এই নোঙর একটা আংটা জাতীয় জিনিস বা কাঁটা জাতীয় জিনিস, যেটা মাটিতে ফেলে দেওয়া হয় এবং যার সঙ্গে দড়ি বাঁধা থাকে, এবং সেই হিসেবে নৌকা বা নোঙর বা জাহাজগুলি এই নোঙরের সঙ্গে মাটিতে আটকা পড়ে, জলে ভেসে যায় না। তো এখানে কবিতাটির দুটো অর্থ হবে। একটা হচ্ছে শব্দার্থ, যেটা আমরা পড়ব সেটাই, আর তারও একটা গূঢ়ার্থ আছে। সেই গূঢ়ার্থটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা আসল যে কবিতাটা কবি খুব সরলার্থে বলতে চেয়েছেন সেটাই পড়ব। তো এরকম দূর সমুদ্র পাড়ে পাড়ি দিতে গিয়ে নোঙর পড়ে গেছে, তাই আমার নৌকা এগোনোর আর রাস্তা নেই। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। নোঙরটা যদি আটকে থাকে মাটির সঙ্গে, তাহলে যতই দাঁড় টানা হোক না কেন নৌকা কিছুতেই এগোবে না। তাই দাঁড় টানাটা মিছে বা বৃথাই। জোয়ারের ঢেউগুলিও ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। আর যখন জোয়ার এসেছে, সাধারণত জোয়ারে নৌকা বয়ে যায়, কিন্তু জোয়ারের ঢেউগুলো নৌকাটাকে কিছুতেই নিয়ে যেতে পারছে না। তাই তারা ব্যর্থ মনোরথে তরি অর্থাৎ নৌকাতে মাথা ঠুকে আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ারের পরেই আমরা জানি আসে ভাটা। জল নেমে যেতে থাকে। তখন কি হয়, স্রোতের যে প্রচণ্ড উচ্ছলতা সেটা কিন্তু ভাটাতে আর থাকে না। তাই বলছে স্রোতের প্রাণটাই যেন ভাটা কেড়ে নিয়ে যায়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবি বলতে চান যে তার বাণিজ্য নৌকাটা বাঁধা পড়ে আছে, তাই জোয়ার আসুক আর ভাটা, তাতে আর নৌকা নড়ছে না। যতই না ডাঁট টানি, যতই মাছ তুলে বাঁধি পান, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। যতই দাঁড় টানা হোক না কেন, যতই মাছ তুলে পাল বাঁধা হোক না কেন, যতই সে পাল হাওয়ায় লাগুক না কেন, তবু নোঙরের কাছে কিন্তু নৌকা বাঁধা পড়ে আছে, তাই নৌকা এগোতে পারছে না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, স্রোতের বৃদ্ধূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। নিস্তব্ধ মুহূর্ত, সারা রাত স্তব্ধতা, তখন কিন্তু সাগর গর্জনে কেঁপে কেঁপে ওঠে।
আর সে তার সঙ্গে স্রোতের বিদ্রুপ শোনা যায়। কেন বিদ্রুপ করছে সে? কারণ এত গতি, তার মধ্যে নৌকা একমাত্র স্থিতি অবস্থায় দাঁড়িয়ে, তাই সে গতিকে, স্থিতির স্বরূপকে বিদ্রুপ করে যাচ্ছে। আর প্রতিবার দাঁড়ের নিক্ষেপে দাঁড় যতবার ফেলছে ছপাত ছপাত করে আওয়াজ হচ্ছে, কিন্তু নৌকা এগোচ্ছে না। এটাকেও কবি বিদ্রুপ বলেছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তারার দিকে চেয়ে দিকের নিশানা হয়তো করা হচ্ছে, কিন্তু সেই দিকে আর যাওয়া হচ্ছে না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। আমাকে নৌকা ভরা পণ্য নিয়ে যেতে হবে, সমুদ্রে যেতে হবে, অন্য দেশে যেতে হবে, কিন্তু ওই যে নোঙর পড়ে গেছে, তাই আমি আর যেতে পারছি না। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তবু কবি চেষ্টা করে যাচ্ছেন দাঁড় টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবার এর গূঢ়ার্থে আসি। এই নৌকা আর তরি ভরা পণ্য, এইগুলো আমাদের জীবনের সঙ্গে জুড়ে নিতে হবে। সাধারণত আমরা সংসারের গণ্ডিতে আবদ্ধ, সেভাবেই আমরা থেকে যাই চিরকাল। সংসারের বাঁধন আমরা মুক্ত হতে পারি না। আমাদের যে কীর্তি, আমাদের যে কাজ, যে কীর্তিকলাপগুলো আছে, সেগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার দরকার হয় আমাদের। কিন্তু ওই যে সংসার সমুদ্রে বাধা পড়ে যায় আমাদের জীবন তরী, আমাদের নৌকাটা, নোঙর পড়ে যায় আমাদের সংসারের বন্ধনে। তাই আমরা সেই সংসারের মায়া কাটিয়ে, সংসারের বাঁধন কাটিয়ে যেতে পারি না। আমরা দাঁড় টানি, পাল তুলি, আমরা চেষ্টা করি, কিন্তু সেই সংসার থেকে বেরিয়ে আসতে আমরা পারি না। নোঙরের বাঁধন বড়ই শক্ত, সংসারের বাঁধন বড়ই শক্ত। আমি পুরোটা একটু সংক্ষেপে বলে নিই, তাহলে বুঝতে পারবে। নোঙর কবিতায় কবি অজিত দত্তের রোম্যান্টিক মন দূর 7 সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু বাস্তব জীবনের তটের কিনারে নোঙর পড়ে গেছে। অর্থাৎ কবি মন মারা পড়ে আছে জীবনের দায়িত্ব ও মায়ার বন্ধনে, সাংসারিক বন্ধনে। সুদূরের হাতছানি কবিকে চঞ্চল করে তোলে। সারা রাত তিনি দাঁড় টেনে নোঙরের বন্ধন ছিন্ন করে জীবন তরীকে স্বপ্ন জগতে নিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করেন। নানা স্বপ্ন, কল্পনা, ইচ্ছে জোয়ারের ঢেউয়ের মতো কবির মনের দুয়ারে মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায়। তারপর আসে ভাটার শোষণ। কবি নিরুৎসাহ, নিশ্চেষ্ট, ব্যর্থ মনোরথ হয়ে পড়েন। জোয়ার ভাটায় বাধা, উত্থান পতনময় এই জগৎ সংসারে কবির বাণিজ্য তরী অর্থাৎ জীবিকাময় জীবন বাধা পড়ে আছে। কবি যতই চেষ্টা করুন সংসারের বন্ধন ছিন্ন করার, যতই স্বপ্ন দেখুন বন্ধনমুক্ত জীবনের, গৃহী কবির জীবন বন্ধনময় হয়েই থেকে যায়। নির্জন অবকাশে ক্ষোভ, অভিমান, ব্যর্থতার আস্ফালনে কেঁপে ওঠে কবির বুক। সময় স্রোত তাকে বিদ্রুপ করে। আকাশের তারার দিকে উদার বিপুল সুদূরের জন্য কবির হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। জীবনের যা কিছু সম্পদ আছে তা সমস্ত নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্রে, কিন্তু পদে পদে আসে বাধা। তবু কবির স্বপ্ন দেখা থামে না। স্থির গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার বেদনা নোঙর কবিতায় প্রকাশিত হয়েছে। তাই অপূর্ণতার সেই বাণী, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি।